জাঙ্কুককে দেখে শুকনো ঢোক গিলল তে। এতক্ষণ জাঙ্কুককে শুনিয়ে শুনিয়ে এত বড় কথা বললেও এখন মাত্র তেই জানে এর মধ্যে কয়বার হার্ট অ্যাটাক হতে গিয়েও হয়নি, এবার নির্ঘাত হার্ট ফেল করবেও। তাই আগে থেকে পালাতে হবে এখান থেকে। হুট করেই তে জাঙ্কুককে কিছু বুঝতে না দিয়ে খিচে দৌড় দিল। এক মুহূর্তের জন্য পিছন ফিরে, তাহলে হয়তো দেখতে পেত জাঙ্কুকের মুখের হাসির ছাপ। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো কফি নিয়ে ধীরে ধীরে জাঙ্কুকের রুমে গেল তে। কালকে রাতের কাহিনীর জন্য না জানি আবার কি করে, ভয়ে কাঁপছেও। সাদা কমফোর্ট মুড়ি দিয়ে উবু থেকে ঘুমাচ্ছে জাঙ্কুক। তের স্থির দৃষ্টি সেদিকেই। চুলগুলো কপালে লেপ্টে আছে, ফর্সা নাকটা লাল হয়ে আছে। লোকটার ঘুমানোর স্টাইলটাও এত সুন্দর যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। গুটি গুটি পায়ে বিছানার কাছে এগিয়ে গেল, হালকা আওয়াজে ডাকতে নিল, ভাইয়া। সাথে সাথে এক হাত দিয়ে মুখ চেপে ধরল। জাঙ্কুককে ভাইয়া বলে ডাকার মতো ভুলও আর দ্বিতীয়বার করবে না, একবারই চরম শিক্ষা হয়ে গেছে। সেদিন কিছু একটার জন্য তে জাঙ্কুককে ডাকতে গিয়ে ভাইয়া বলেছিল, আর তা শুনে জাঙ্কুক ভারী আওয়াজে বলে উঠল, তোমাকে যেন আর কখনো আমাকে ভাইয়া বলতে না শুনি। জাঙ্কুকের কথা শুনে তে ঘাবড়ে গিয়ে বলে উঠল, আপনি তো আমার ভাইয়াই হন। জাঙ্কুক রেগে তেকে ধমক দিয়ে চেঁচিয়ে বলে উঠল, হেই, কাজিন হই তোমার, আপন ভাই নয়। এই পৃথিবীতে সবাইকে নিজের বোন ভাবতে পারবো, শুধু তুমি ছাড়া। তোমাকে কখনোই বোন ভাবতে পারবো না, বুঝেছো তুমি? এরপর যেন এমনটা না হয়। খুব খারাপ লেগেছিল জাঙ্কুকের কথায়। কেন বোন ভাবা যাবে না? সে কি এমন করেছে? জাঙ্কুকের এরূপ আচরণে ভয় কুকড়ে গিয়েছিল তে। সেদিন সে ভয়ঙ্কর রূপ আর দেখার ইচ্ছে নেই। জাঙ্কুকের পাশে গিয়ে হালকা আওয়াজে ডাকতে লাগলো, এই যে শুনছেন, আপনার কফি এনেছি, ঠান্ডা হয়ে যাবে। জাঙ্কুক সে আগের মতোই ঘুমিয়ে আছে। তে বুকে ফু দিয়ে কাপা কাপা হাতে ধাক্কা দিয়ে ডাকলো, এই উঠুন না, কফি এনেছি। আপনিই তো বলেন এখন যাতে আপনাকে ডেকে দিই, এখন ঘুমাচ্ছেন কেন? জাঙ্কুক ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, ডোন্ট ডিস্টার্ব মিতে, যাও এখান থেকে। আমি উঠলে তোমার কপালে দুঃখ আছে। তে ভয় পেয়ে হাত ছড়িয়ে দুপা পিছিয়ে গেল। জাঙ্কুক এখন এই কথা বলছে, কিন্তু যখন ঘুম ভাঙবে তখন সে তেকেই বকবে। তে কিছু একটা ভেবে ওয়াশরুমে গিয়ে আবার ফিরে এলো। তারপর মগের পানি হাতে নিয়ে জাঙ্কুকের মুখের উপর ছিটিয়ে দিল। মুখের উপর পানি পড়তেই হুড়মুড় করে উঠে বসলো জাঙ্কুক। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? জাঙ্কুকের চেঁচানি শুনে ভয়েতে দৌড়ে রুমের বাইরে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লো। এদিকে এসো তাড়াতাড়ি। তে ভয়ে মাথা নাড়িয়ে না করলো। আমি সরি, আপনি তো উঠছিলেন না, আর না উঠলে সে আমাকেই আবার বকবেন, তাই এমনটা করেছি, সো সরি। ভারী আওয়াজে জাঙ্কুক বলল, আমি এদিকে আসতে বলেছি তে, আর সেটা এখনই। তে ঢোক গেলে একটু একটু করে বিছানার কাছে আসতেই ওর হাতে একটা টাওয়াল দিয়ে জাঙ্কুক বলল, পানিগুলো তাড়াতাড়ি মুছে দাও। তে হা করে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। ও মুছে দিবে? জাঙ্কুক থেকে ঝাড়ি মেরে বলল, কি হলো, শুনতে পাওনি কি বলেছি? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি তো। অসহায়ভাবে দুপা এগিয়ে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো। কাঁপছে তে, ভীষণ রকমের কাঁপছে। কাঁপা কাঁপা হাতে টাওয়ালটা নিয়ে জাঙ্কুকের মুখের পানি মুছে দিতে নিয়ে দেখলো জাঙ্কুকের চোখগুলো স্থির হয়ে তাকিয়ে আছে তের মুখের দিকে। তা দেখে কাঁপার মাত্রা আরো বেড়ে গেল তের। আলতো হাতে জাঙ্কুকের মুখে স্পর্শ করতে থরথর করে কেঁপে উঠলো। কোনো রকম মুখের পানি মুছে সাথে সাথে সরে গেল। বুক কাঁপছে ওর, ভীষণ রকম কাঁপছে। আরেকবার জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। শ্বাস দ্রুত উঠানামা করছে। আমি যাব? তের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল জাঙ্কুক। যাও। সেই কখন থেকে ফোনের দিকে তাকিয়ে ব্লাশিং হচ্ছে আর মুস্কি মুস্কি হাসছে আয়ু। আর ওর এমন বিহেভগুলো অদ্ভুত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তে সহ বাকিরা। হঠাৎ আয়ুর এমন ব্লাশিং হওয়ার কারণ খুঁজে পাচ্ছে না ওরা। এই ঢঙ্গের মাসি, কি হয়েছে তোর বলতো? লিসার কথায় যেন আয়ুর গাল দুটো আরো লাল হয়ে উঠল। তে এলিয়েনের মতো চোখ মুখ করে এগিয়ে গেল আয়ুর কাছে। ইউ ওকে না?
আয়ু তের দিকে তাকিয়ে মুচকি হেসে মাথা নাড়ালো। বোন আমার, কি হয়েছে তোর? তোর হাব ভাব দেখে কিন্তু আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। জেনির কথায় আয়ু মাথা নিচু করে বলতে লাগলো, আমাকে না ও কাল বাইরে যাওয়ার জন্য ডেকেছে। ওটাকে? তের কথায় যেন আরো লজ্জা পেল আয়ু। ইউ নো হোয়াট? সবার একসাথে চেঁচানোতে লাফিয়ে উঠল আয়ু। কি হয়েছে? এনিথিং রং? আয়ুর কথা শেষ হওয়ার আগে চারজন চেঁচিয়ে ঝাঁপিয়ে পড়লো আয়ুর গায়ে। এতক্ষণে আয়ু বুঝে গেল এদের এমন রিয়াক্ট করার মানে। আয়ুকে ছেড়ে দিয়ে মিঞ্জি বলল, বোন আমার, ও কি তোকে প্রপোজ করেছে? একটু আগে আমাকে বলল ও নাকি অনেক আগে থেকে আমাকে লাইক করে, কিন্তু ভয়ে বলতে পারিনি। কাল দেখা করতে চাইছে আমার সাথে। সো হোয়াট, দেখা করে নে। আরে আমি একা কিভাবে? বাসায় কি বলবো? তোরাও চল না আমার সাথে। মিঞ্জি আর জেনি বলল, তোরা তিনজন চলে যা, আমাদের শপিং এ যেতে হবে কাল। ওদের কথা শুনে তে মুখটা কাচুমুচু করে বলল, আমিও যেতে পারবো না। জমরা যদি খবর পায় আমাকে কেটে কুচি কুচি করে টেস্টি লবণ ছিটিয়ে খেয়ে ফেলবে। আরে ভাইয়া জানবে না, ও তো অফিসেই চলে যাবে আর আমরা আছি তো। না না না, আমি যাব না, যদি দেখে ফেলে। আরে কিছু হবে না বোন আমার, প্লিজ একটু হেল্প কর। দেখ আমার লাভ স্টোরিটা শুরু হওয়ার আগে যেন শেষ না হয়। মুখটা করুণ করে তাকালো তের দিকে আয়ু। প্লিজ। আচ্ছা ঠিক আছে। আয়ু তেকে জড়িয়ে ধরলো। থ্যাংক ইউ বেবি। বিছানায় শুয়ে ভাবতে লাগলো তে। আয়ু ওর থেকে এক ক্লাস উপরে, সেও প্রেমে পড়েছে, কিন্তু তে এখনো বুঝতে পারে না কোনটা ভালো লাগা অনুভূতি আর কোনটা ভালোবাসার অনুভূতি। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে চলেছে। লিসা তে আগে আগে হাঁটছে আর ঠিক তাদের পিছনেই আয়ু আর ইউনো নিজেদের মতো প্রেমালাপ করতে ব্যস্ত। তা দেখে মজা করছে ওরা দুজন। জিজু, আমার বোনের সাথেই কি শুধু কথা বলবেন? আমাদের সাথে কি কথা বলা যায় না? আফটার অল আমরা আপনার শালি। হ্যাঁ অবশ্যই, শালি মানেই তো আদিঘরওয়ালি। ইউনের কথায় লজ্জায় লাল হয়ে গেল আয়ু। লিসা আবারও বলল, শুধু আদিঘরওয়ালি বললেই তো আর হবে না, খরচা আছে বুঝেছেন? আমরা কিন্তু 4 জন আছি, আজ আমরা 2 জন এলাম। লিসার কথায় সাই দিয়ে তে বলল, হ্যাঁ আগে আমাদের ইমপ্রেস করেন, দেন আমাদের বোনকে পাবেন, নয়তো মুড়ি খান। কথাটা বলেই হেসে আয়ুকে টেনে নিজের পাশে নিয়ে এলো। ইউনো হেসে উঠে বুকে হাত রেখে মাথা নিচু করে ঝুঁকিয়ে বলল, জো হুকুম মহারানীরা, তো বলুন কিভাবে আপনাদের খেদমত করে নিজেকে ধন্য করতে পারি। লিসাও মহারানীদের মতো পাট নিয়ে বলল, তেমন কিছু না, আপাতত আমাদেরকে ফুচকা খাওয়ার ব্যবস্থা করে দিন। ওকে চলুন তাহলে। ফুচকার দোকানে গিয়ে 4 জন 4 প্লেট নিল। তে একটা ফুচকা হাতে নিয়ে ইউনোর মুখে তুলে দিয়ে বলল, নিন জিজু, শালিকাদের হাতের প্রথম খাবার। ইউনো মুস্কি হেসে খেয়ে নিল। তারপর লিসাও খাইয়ে দিল ইউনোকে। এবার আমি খাইয়ে দিব। ইউনো প্রথমে লিসাকে খাইয়ে দিল, তারপর তেকে খাওয়ানোর জন্য যে ফুচকাটা মুখের কাছে নিল তখনই ঝড়ের গতিতে কেউ তেকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর ঠাস করে একটা শব্দ হলো আর তের বাঁ হাত তার গালে। হতভম্ব হয়ে সবাই দাঁড়িয়ে। আয়ু সামনে তাকাতে আটকে উঠল ভয়ে। জাঙ্গুক রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তের দিকে, চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হবে। আর বেচারি তে লজ্জায় অপমানে ভয়ে মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে উঠছে। জাঙ্গুকের হঠাৎ এমন কাজে সে নিজে আহত। কেন মারলো তাকে, তাও এত মানুষের সামনে? সবাই কেমন করে তাকিয়ে আছে তাদের দিকে। হঠাৎ জাঙ্গুকের আওয়াজ শোনা গেল, আয়ু লিসা গাড়িতে ওঠ। জাঙ্গুকের কথায় মাথা নাড়িয়ে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসে পড়ল। ভয় তো তারাও পেয়েছে। আয়ু রীতিমতো কাঁপছে, যদি তের মতো ওকে এমন জোরে থাপ্পড় মেরে দেয়। জাঙ্গুককে বিশ্বাস নেই, দিতেও পারে। কথাটা ভাবতে ভাবতে নিজের গালে হাত বোলাতে লাগলো আয়ু। জাঙ্গুক তের হাত টেনে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিয়ে নিজেও গাড়িতে উঠে বসে পড়ল। মাথা নিচু করে আছে তে। ভয়ঙ্কর অভিমান হচ্ছে জাঙ্গুকের উপর। কই, এর আগেও তো জাঙ্গুক তাকে মেরেছে, তখন তো এমন খারাপ লাগেনি। তবে আজ কেন এত অভিমান হচ্ছে? সে যাই হোক না কেন আর কথা বলবে না সে জাঙ্গুকের সাথে, ঠিক করে ফেলেছে তে।
যদি তাকে এতই অপছন্দ তাহলে গ্রামে রেখে আসলেই পারে, সে তো সেখানেই ভালো ছিল। অন্তত জাঙ্কুকের এই ভয়ঙ্কর অত্যাচার থেকে মুক্তি পেত। জাঙ্কুক কয়েকবার বলার পরেও তে সিট বেল্ট না বেঁধে মাথা নিচু করে বসে রইল। তাই জাঙ্কুক নিজে বেল্ট লাগিয়ে দিয়ে ড্রাইভ করতে লাগলো। ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার তের দিকে তাকিয়েছে, কিন্তু সে একবারও মাথা তোলেনি। বাসায় ফিরতেই তে সোজা নিজের রুমে ঢুকে গেল। কাঁদতে কাঁদতে চোখ মুখের অবস্থা ভয়ঙ্কর। অনেকবার খাবারের জন্য ডাকা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। দরজা খোলার শব্দ হতে তে চেঁচিয়ে বলে উঠল, বলেছি না আমি খাবো না, আর কতবার বলতে হবে? এখন কি মাইক নিয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে বলতে হবে? কারো কোনো সারা শব্দ না পেয়ে মাথা তুলে তাকাতেই দেখলো জাঙ্কুক স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে।